নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহে রোববারে মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে নিয়ে আসি এমন কোনো একজন মানুষ, এমন কোনো একজন বিশিষ্ট মানুষ যাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। হয়তো তাদের সঙ্গে আপনাদের অনেক আগে থেকেই পরিচয় রয়েছে, কিন্তু তবু তাদের সঙ্গে কথা বলে তারা কোনো একজন বিশিষ্ট মানুষ, কোনো একজন বিশেষ ক্ষেত্রের মানুষ। তিনি একজন অভিনেতা হতে পারেন, তিনি একজন রাজনীতিবিদ হতে পারেন, তিনি একজন সঙ্গীত ব্যক্তিত্ব হতে পারেন, তিনি একজন ক্রীড়া ব্যক্তিত্ব হতে পারেন, কিংবা অন্য কোনো ক্ষেত্রের কোনো বিশিষ্ট মানুষ। তার সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়, এই মুহূর্তের কোনো একটি ঘটনাক্রম, যে ঘটনাক্রম তার কাছে আমাদের টেনে আনে। এই মুহূর্তে এমন একজন মানুষের সামনাসামনি আমরা এসে উপস্থিত হয়েছি এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তাঁর। তাকে আপনারা সকলেই চেনেন একজন প্রতিবাদী মুখ হিসেবে। কি বলুন তো, এই মুহূর্তে গোটা পৃথিবীর পরিবেশ বদলে যাচ্ছে, আমাদের আশপাশের পরিবেশ বদলে যাচ্ছে, আবহাওয়া বদলে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে তো এই মুহূর্তে গোটা বিশ্বের রাষ্ট্রনায়করা নানান রকমভাবে ভাবনা চিন্তা করছেন, কিন্তু সেই ভাবনা চিন্তা কাজে কত দূর পরিণত হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠতেই পারে, সেই নিয়ে বিতর্ক চলতেই পারে। কিন্তু আমাদের একদম আশেপাশে যে পরিবেশ, সেটা যখন বিঘ্নিত হয় তখন কয়েকজন মানুষ তারা ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে প্রতিবাদ না করে পথে নেমে প্রতিবাদ করেন, আদালতের দরজায় কড়া নাড়েন। সেই রকম কয়েকজন মানুষই আছেন হাতে গোনা, যাদের মধ্যে একজন পরিবেশ প্রযুক্তিবিদ ডক্টর সোমেন্দ্র মোহন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমেন্দা, নমস্কার। নমস্কার। আমি ডক্টর ঘোষ বলবার চেয়ে সোমেন্দা বলতেই বেশি অভ্যস্ত, সেই কারণে সোমেন্দাই বললাম। এই মুহূর্তে একটা খবর আপনারা সকলেই দেখেছেন, সেই খবরটা হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। এবং সেই সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে ঢাকুরিয়া লেক হিসেবে আমরা যেটাকে বলতে অভ্যস্ত, সেই রবীন্দ্র সরোবর শহরের যদি একাধিক ফুসফুস থাকে তার মধ্যে একটি ফুসফুস হচ্ছে রবীন্দ্র সরোবর। সেই রবীন্দ্র সরোবরের পাশের একটা বিশাল বড় জমি, সেখানে সেলিব্রিটি ক্রিকেট লিগের প্র্যাকটিস। সেই প্র্যাকটিস নিয়ে বেশ কিছুটা বিতর্ক দানা বেঁধেছে, আদালতের দরজা পর্যন্ত গড়িয়েছে। আদালতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছেন, ওখানে কোনো প্র্যাকটিস করা যাবে না এই নির্দেশ দেওয়া হয়েছে, এবং পরবর্তী শুনানি 25শে জুলাই। কিন্তু তার আগেই আমরা একটু সোমেন্দার কাছে এসে উপস্থিত হয়েছি। সবুজ মঞ্চ নামের একটি সংস্থা, তারা সংগঠন, তারা এই মামলাটি করেছিলেন, এই জনস্বার্থ মামলাটি করেছিলেন। কিন্তু মামলা যেহেতু সাবজুডিস, সেই বিষয় নয়। কিন্তু রবীন্দ্র সরোবরে কেন ক্রিকেট লিগ নয়, রবীন্দ্র সরোবরের পাশের জমিতে কেন সেলিব্রিটি ক্রিকেট লিগ নয়, এই বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে। আমি প্রাথমিকভাবে শুরু করতে চাইব সোমেন্দার কাছ থেকে। তোমার মুখোমুখি অনুষ্ঠানে তুমি রাজনীতিবিদদের নিয়েছো, ক্রীড়াবিদদের নিয়েছো, এবার তুমি পরিবেশবিদের নিচ্ছ। একদম একদম। তো যাই হোক, এই যে আমাদের না দেখতে পাচ্ছ আমার কাশি হচ্ছে, এটা লাংকের প্রবলেম। কলকাতায় লক্ষ লক্ষ মানুষ লাংকের সমস্যায় ভুগছে, অর্থাৎ শ্বাসকষ্টজনিত যেমন সমস্যা ভুগছে, ফুসফুসের সমস্যা ভুগছে। রবীন্দ্র সরোবরটা হচ্ছে কলকাতার লাং, কলকাতার ফুসফুস। সেইটাকে আমরা আক্রান্ত দিতে পারি না। সেটা যদি আক্রান্ত হয়ে যায়, বহু মানুষ আক্রান্ত হয়ে যাবে। এবং এইটা পরিবেশে, তুমি জানো এখন যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বাতাসে দূষণ বাড়ছে, শব্দ দূষণ বাড়ছে, কংক্রিটের জঙ্গল, সেখানে এক টুকরো খোলা আকাশ। আমরা যখন সকালবেলা মর্নিং ওয়াকে যাই, একটা সুন্দর বিশাল হ্রদ, তার চারপাশে গাছপালা, নানান রকম পাখি, কীট পতঙ্গ, কী না নেই, জীববৈচিত্র্যে ভরপুর। এরকম একটা জায়গা যেখানে পরিবেশ ভারসাম্য আছে, জীববৈচিত্র্য আছে, এবং যাকে ইংলিশে বলা হয় ইকোসিস্টেম যেটা আছে, সেটাকে রক্ষা করার জন্যে দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিকে, যাদের প্রধান কাজ হচ্ছে টাউন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। কিন্তু যেহেতু জাতীয় সরোবর 2001 সালে হয়, পূর্বতন সরকারের সময়, আমাদের বামফ্রন্ট সরকার তখন প্রপোজালটা দেয় দিল্লিতে এবং হয়। তারপর আমাদের যখন বর্তমান শাসক দল এলেন, তারা ওটাকে সাজালেন, যেহেতু কেন্দ্র থেকে অনেক টাকা পেলেন, সেটাকে সাজানো হলো। এখন এই রকম ধরনের একটা বড় হ্রদ, যাকে আমরা জাতীয় সরোবর বলছি, সেইটার জন্যে আমাদের এনভায়রনমেন্টাল অডিট বা ফিনান্সিয়াল অডিট দরকার। বাংলায় যেটা বলা হচ্ছে পরিবেশ নিরীক্ষা এবং আর্থিক নিরীক্ষা দরকার। অর্থাৎ আমি এইটাকে
সুরক্ষিত রাখার জন্য আমি ড্রেজিং করব, না আমি গাছ লাগাবো, না আমি রাস্তাঘাট নির্মাণ করব, না আমি জীববৈচিত্র্যকে আরও ডেভেলপ করব, সেটার জন্যে পরীক্ষা নিরীক্ষা দরকার হয়। এবং সেটা আজ পর্যন্ত সেইভাবে ম্যাপিং হয়নি যে কতটা আমাদের জলাশয় আছে, কতটা আমাদের গ্রিন বেল্ট আছে, গ্রিন বাফার আছে, দীর্ঘদিন ম্যাপিং হয়নি। তো আমরা এটা প্রতিবাদ করেছি, কারণ আস্তে আস্তে দেখা যাচ্ছে জলাশয় যেটা আছে, তো জলাশয় আমরা মর্নিং ওয়াকার বা ইভিনিং ওয়াকার বা যারা লেকে যায় তারা কিন্তু জলাশয়ের কোনো বেনিফিট পায় না। বেনিফিট পায় দুটো ক্লাব, একটা হচ্ছে রোয়িং ক্লাব আর একটা হচ্ছে সুইমিং ক্লাব। এই দুটো জলাশয়কে পুরো তাকে ভালোভাবে জলাশয়টাকে উপযোগী করেছে, ব্যবহার করছে। কিন্তু তারা লেকের জন্য কি করছে, লেকের কন্ট্রিবিউশন তাদের কি? এবার দেখা যাচ্ছে যে হাইকোর্ট যেটা বলছে যে একটা জাতীয় সম্পত্তি, একটা পাবলিক প্রপার্টি, তার উপর ন্যাশনাল হেরিটেজ, একটা পুরনো জায়গা যেটা ন্যাচারাল বলতে পারো, সেই রকম জায়গায় এটা কখনো বিজনেস হতে পারে না। তুমি শুনলে অবাক হয়ে যাবে, 80% ক্লাব যারা বলেছে দুস্থ ছেলেমেয়েদের শেখাবে, স্পোর্টস ডেভেলপমেন্ট করবে, ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট করবে, তো তারা অ্যাকচুয়ালি এটা করতে গিয়ে দেখা যাচ্ছে তাদের কাছে টিউশন ফি বলো বা মান্থলি ফি বলো, তাদের শিক্ষার জন্য অনেক বেশি টাকা নিচ্ছে। এবং সেখানে বড় লোকের ঘরের ছেলেমেয়েরাই আসছে রোয়িং শিখতে বলো বা জিম করতে বলো। আজকে একটা রোয়িং ক্লাবে আইএসও স্ট্যান্ডার্ডের রোয়িং ক্লাব বলতে পারো 5 স্টার ক্লাব, 5 স্টার ক্লাব, সেখানে কি না নেই, ক্যাফেটেরিয়া আছে, রেস্টুরেন্ট আছে, বার আছে, গেস্ট হাউস আছে, মানে একটা 5 স্টার হোটেলে যা আছে সব আছে সেখানে। অথচ লেকের ধার, জলের ধার, 50 মিটারের মধ্যে এটা হচ্ছে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। তো আস্তে আস্তে এটা হয়ে গেছে, কেউ প্রতিবাদ করেনি। তো এইখানে এই এনক্রোচমেন্টটা নিয়েও আপনারা প্রতিবাদ করেছেন? নিশ্চয়ই, যেটা জলের ধারে যে সমস্ত ক্লাব আছে, প্রথমে তারা বালি ফেলেছে, বালি ফেলে আস্তে আস্তে ভরাট করেছে, জায়গাটা অনেক বাড়িয়ে নিয়েছে। তো আমি যদি ম্যাপিং করতাম, আজকে 30 বছর ধরে কোনো ম্যাপিং হয়নি, যদি ম্যাপিং করতাম তাহলে দেখতে পারতাম কোথায় আমাদের জলের এনক্রোচ হয়েছে, গ্রিন বেল্ট কোথায় আমাদের দখল হয়েছে। তো এইটা দখল হতেই থাকছে। তার ফলে কি হয়েছে, এই 192 একর জায়গার মধ্যে 73 একর হচ্ছে জলাশয়, 119 একর হচ্ছে গ্রিন বাফার, সবুজায়ন। তো এখন আমরা সহজ কথায় গাছপালা, পাখি আছে, নানান রকম কীটপতঙ্গ আছে। তো আমরা এখন চাইছি, অনেক তো হলো, এবার একটা ইন্টারনাল অডিট হোক, এবার একটা পরিবেশগত একটা নিরীক্ষা হোক, একটা আর্থিক নিরীক্ষা হোক, যে 192 একর যেটা পাবলিক প্রপার্টি, তার জায়গায় কতটা বিজনেস হয়ে গেছে, তার জায়গা আর কতটা প্রাইভেটাইজেশন হয়ে গেছে, আর কতটা আছে। সরকার যেটা পাচ্ছে, কেন্দ্র সরকারের থেকে রাজ্য সরকার যে অনুদানটা পায়, সেটা হচ্ছে ওই 192 একরের মধ্যে। এবার যদি আজকে ম্যাপিং হয় বা ক্যাগ যদি ওটাকে দেখে, তাহলে দেখবে তার বেশিরভাগই এলাকা সংকুচিত হতে হতে বিজনেস এরিয়া হয়ে গেছে কমার্শিয়াল গেনের জন্য। আজকে একজনকে খেলা শেখানোর নাম করে সেখানে ম্যারেজ পার্টি হচ্ছে, বার্থডে পার্টি হচ্ছে, বার লাইসেন্স হয়ে গেছে, প্রত্যেক ক্লাবই হয়েছে। এবং সবথেকে বড় জিনিস, একটা ছোট ক্লাব, তাকে 7 লাখ টাকা বছরে দিতে হয় রেন্ট, 5 লাখ টাকা দিতে হয় তাকে আবগারি লাইসেন্স, মানে বার রিনিউয়াল জন্যে, যেটা বার লাইসেন্স, এবং আরও মিসলেনিয়াস 1 লাখ টাকা, 13 লাখ টাকা দেয়। এবার একটু বড় ক্লাব, সে 25 লাখ 30 লক্ষ টাকা দেয়। তাহলে এতগুলো ক্লাব আছে, সেই টাকার যদি 25% খরচা হতো লেকের জন্য, তাহলে লেকটা আজকে অনেক ভালো হতে পারতো। কারণ লেকটা তো ফুসফুস। আর তার উপর যেটা কেন্দ্র সরকার থেকে অনুদান আসছে, আমি জানি না এখনও আসছে কিনা, শুনেছি নাকি বন্ধ হয়ে গেছে। কারণ এই অনুদান পেতে গেলে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম আছে, এইটা পেতে গেলে ফিনান্সিয়াল অডিট অ্যান্ড এনভায়রনমেন্টাল অডিট দিতে হয়। কারণ আমাকে প্রেফারেন্স ওয়াইজ করতে হবে, আমি কি সিসিটিভি ক্যামেরা লাগাবো, না আমি মেডিসিনাল প্ল্যান লাগাবো, না আমি ড্রেজিং করবো, এগুলো বলতে হয়, সেইভাবে টাকাটা আসে। সেটা শুনছি নাকি এখন আসছে না। তো তার ফলে যেটা হয়েছে, এখন লেকের এই সামান্য 8,311 টাকা, এটা কি ভিখিরি কেমডিএ, এইটুকু টাকা নেবার জন্যে একটা জায়গা, 98 কাটা জায়গা একজনকে দিয়ে দিল, একটা প্রাইভেট পার্টিকে। কি করে হয়? কারণ প্রথম কথা হচ্ছে, এই সমস্ত গভর্নমেন্ট প্রপার্টি দিতে গেলে যেটা কোর্ট বলেছে, একটা বিরাট অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, লোকে জানুক।
যে এখানে একটা জনশুনানি করতে হয়, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়, যে এখান থেকে যদি আজকে খেলা হয় তার চিৎকারে পাখি উড়ে যাবে, কীট পতঙ্গ বিনাশ হবে। কারণ একটা ক্রিকেট খেলা যখন তুমি জানো তারকাদের হয়, দুর্দান্ত সব চেঁচামেচি হয়, এবং ফ্যান ফ্লোলিক যারা আছে, একটা ধরো ফিল্ম স্টারকে দেখার জন্য প্রচুর ভিড় করবে, অনেক আওয়াজ হবে, নয়েজ হবে, এয়ার পলিউশন হবে। তাছাড়া সব থেকে বড় কথা হলো, যেটা এখনো পর্যন্ত মিডিয়া বলেনি, যেখানে জাতীয় পরিবেশ আদালত বলেছে এখানে কোনো ধরনের লেকের মধ্যে অস্থায়ী পরিকাঠামো বা স্থায়ী পরিকাঠামো করা যায় না, টেম্পোরারি অর পার্মানেন্ট। সেখানে কি করে ধরো বম্বে থেকে তারকা খেলতে এলো, সেলিব্রিটি লিগ, বা এখানকার ধরো জিৎ দেব যিশু সব এরা খেলতে নামলো, সেখানে কি করে ড্রেসিং রুম ছাড়া, টয়লেট ছাড়া হবে? এই তো তাদেরকে বলা হবে না তুমি রাস্তা পেরিয়ে ইউজ অ্যান্ড পে টয়লেটে যাও, কখনোই বলা যায় না। তাদের তো ড্রেসে, আজকে যদি একটা নায়িকা ব্যাট করতে নামে তাকেও তো ড্রেসিং রুম দরকার, তো সেইটা কি হবে? তখন যখন আমি কোশ্চেন করেছিলাম কেএমডিএকে, তারা বলেছিল ওখানে বায়ো টয়লেট হবে। তো বায়ো টয়লেট তো হলো, কিন্তু বায়ো ড্রেসিং রুম তো হবে না। বায়ো ড্রেসিং রুম করতে গেলে এখন চুক্তিপত্রে লেখা আছে, যেটা যিশু সেনগুপ্তর ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশন, তার সাথে চুক্তিপত্র যে কেএমডিএর হয়েছে, তাতে লেখা আছে কোনো রকম স্ট্রাকচার করতে পারবে না। অর্থাৎ মাঠে এলো, খালি ব্যাট নিয়ে মাঠে ঢুকলো, চলে গেল, কোনো প্যাভিলিয়ন নেই, কিছু নেই, এটা তো হয় না। হ্যাঁ, তো একটা সেলিব্রিটি ক্রিকেট, তো সেলিব্রিটি ক্লাব একটা ভালোভাবে হওয়া উচিত, যেখানে ইউকে থেকে তারা গ্রাস কার্পেট নিয়ে আসছে, যেরকম গল্ফ ক্লাবে হয়, আরসিজিসি গল্ফ ক্লাবে হয়, টলি ক্লাবে হয়, অত দামি গ্রাস কার্পেট লাগাচ্ছে। তাহলে তাদের জন্যে স্টেডিয়ামটা কেন দিয়ে দেওয়া হচ্ছে না? যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটা আছে, সেই স্টেডিয়ামটা হচ্ছে স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে, আর এই লেকটা হচ্ছে কেএমডিএর আন্ডারে। তো স্পোর্টস ডিপার্টমেন্ট কখনো আমাদের জাতীয় সরোবরের আন্ডারে নয়। তো আজকে সেই স্টেডিয়ামটা 8 বছর বন্ধ, দীর্ঘ 8 বছর বন্ধ। ওই আইএসএলের সময় আমারই একজন বন্ধু সুভাষ দত্ত একটা কেস করেছিল, যে হাই পাওয়ার লাইটে পাখিদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তখন কোর্ট বলেছিল যে ওইখানে রাত্রিবেলা খেলা হবে না, দিনের বেলা খেলা। কিন্তু স্টেডিয়ামটা কেন বন্ধ থাকবে? বড় বড় ঘাস হয়ে গেছে, এত টাকা, যেটা মাটির নিচ দিয়ে গিয়ে মাটির মধ্যেখানে, মানে ধরো মাঠের মধ্যেখানে বেরোনো যায়, ড্রেসিং রুম আছে, ওয়াশরুম আছে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে ইনডোর খেলা যায়, আউটডোর খেলা যায়, ফুটবল খেলা যায়, অ্যাথলেটিকের ট্র্যাক আছে, তারপরে তো তোমার ক্রিকেট খেলা যায়। তাহলে ওইটা যদি যিশু সেনগুপ্তকে দেওয়া হতো, ওটা ভালোভাবে সাজিয়ে একটা সেলিব্রিটি ক্রিকেট হতো। তো এখানে কি এইভাবে কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া সেলিব্রিটি ক্রিকেট হয়? এটা হচ্ছে 1 নম্বর। পরিবেশ নিয়ে যারা কাজ করে তাদের প্রধান বক্তব্য হচ্ছে যে যতগুলো সংগঠন আছে তাদের বলছে, যাকে কেন্দ্রীয় সরকার রক্ষাকর্তা করেছে, রক্ষক, সে কি ভক্ষক? মানে রক্ষকের নিয়ম হচ্ছে, লেখা আছে, কাস্টোডিয়ান শুড লুক আফটার দ্য প্রিজার্ভেশন, কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন। জাতীয় সরোবরকে রক্ষা করবে, তাকে যদি আরও ডেভেলপ করবে, তার জলের কোয়ালিটি খারাপ হলে গেলে রেস্টোর করবে। তো গ্রিন বেল্টটাকে রেস্টোর না করে, গ্রিন বেল্টটাকে একদম তার ক্যারেক্টার, তার চরিত্রটাকে পাল্টে দেওয়া হচ্ছে। ল্যান্ডের ক্যারেক্টারটাই পাল্টে গেল, নেচারটা পাল্টে গেল। তো নেচার আর ক্যারেক্টার যদি পাল্টে যায়, সেটা কোর্ট আপত্তি করেছে, কী করে নেচার আর ক্যারেক্টার পাল্টে যায়। তাই জন্য কোর্ট বলেছে সো মোটো, এটা অর্ডার দিয়েছে, স্টে অর্ডার দিয়েছে, স্ট্যাটাস কো মেনটেন করতে বলেছে। সেখানে কোর্ট বলেছে যে যে অবস্থা আছে, কিন্তু অলরেডি সাবজুডিস থাকা অবস্থায় যখন কেট হয়েছিল, তারপরেও কিন্তু কাজ হয়েছে, রাত্রিরেও কাজ হয়েছে। তো এইগুলো আদালত বোধহয়, মানে কলকাতা উচ্চ আদালত, কলকাতা হাইকোর্ট, তারা বোধহয় রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা দাবি করেছে, হলফনামা চেয়েছে, যে হ্যাঁ, যে কি করে আপনারা দিচ্ছেন একটা প্রাইভেট এন্টারপ্রাইজকে। আমি এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের 10ই জুলাই জাতীয় পরিবেশ আদালতে মেন কেসটা আছে, এবং আরও কেস আছে, আরও 2-3টে কেস জাতীয় পরিবেশ আদালতে, হাইকোর্টে আর একটা কেস আছে এই বিষয় নিয়ে, এই বিষয়ে। হ্যাঁ, তো সুমোটোর কথা বলছিলাম। জাতীয় পরিবেশ আদালতের জজ সুমোটো একটা কেস টেক ওভার করেছে, উনি নিজে অর্ডার দেবেন। সেটা হচ্ছে জলটা নিয়ে, জলাশয় নিয়ে। জলাশয় কী হয়েছে যেন, যখন হয়েছিল তখন 20 ফিট থেকে 25 ফিট ডেপথ ছিল, যখন 1921 সালে হয়েছিল, আজ থেকে ধরো 103 বছর আগে। এবং সেই সময় এতটা ডেপথ ছিল, এখন সেটা 5 ফিটে নেমেছে। মানে নিচে দেখা যাচ্ছে, লেক বেড দেখা যাচ্ছে, এবং সেটা পাঁকে ভর্তি।
তার মধ্যে 7-8 ফিট শুধু পাঁক জমে আছে, টক্সিক মেটেরিয়াল। তুমি জানো যে বহু বছর আগে আমরা তখন ছোট ছিলাম এবং আমাদের কলেজ লাইফে দেখেছি ওখানে ঠাকুর বিসর্জন হতো, হ্যাঁ, ওখানে লোকে ফুল বেলপাতা সব ফেলতো। তো লেকটাকে ওখানে লেকে, তারপরে শোনো ওখানে লেক ক্যাম্প ছিল, ওখানে বাসন ধোয়া থেকে আরম্ভ করে স্নান থেকে সাবান মেখে স্নান সব, সেই এতদিন ময়লাগুলো টক্সিক মেটেরিয়ালস জমে আছে, ওটাকে বলি লেক বেডটা একদম টক্সিক হয়ে। আপনি বলছেন 20 বা 25 ফিট থেকে 5 ফিটে মানে এতটা এত জমে গেছে, পলি জমে গেছে। তো সেটাকে ড্রেজিং করতে হবে, খালি হাতে করে তুললে হবে হ্যাঁ, না না কিচ্ছু না। আজকে দেখো আমাদের এখানেই টালি নালা, তুমি যদি দেখো ড্রেজার নেবে কাজ করছে। তুমি যদি দেখো যে এই শাহনগরে আজকে যদি যাও দেখবে ড্রেজার নেমেছে। এই টালি নালা অতটুকু কম জায়গার উপর কাজ হতে পারে, লেকটা তো অনেক বড়, তো এখানে ভালোভাবে কাজ হতে পারে। টালি নালা দেখো আশেপাশের লোক যাচ্ছে, এখানে তো লেকটা যদি 5 দিন 6 দিন বন্ধও রাখা যায় কাজটা ভালো হবে, কারণ লেকটা হচ্ছে আমাদের গর্ব। ভারতবর্ষে এই লেক যদি আর দ্বিতীয়বার হবে না, মানে যা হয়ে গেছে হয়ে গেছে, কারণ দ্বিতীয়বার করতে গেলে এতটা জায়গা চাই, কোনো জায়গা নেই আমাদের। তো এই লেক যখন দ্বিতীয়বার হবে না, যেটা আছে সেটাকেই আমাদের রক্ষা করা দরকার। একদমই, আমি বারবার দেখেছি প্রতিবাদে মুখর হয়েছেন সোমেনদারা। ডক্টর সোমেন্দ্রমোহন ঘোষের নামটা বছরে মোটামুটি 2-3 বার শোনা যায়। তার কারণ হচ্ছে মানে মিডিয়ার নজরে আসে বলা যেতে পারে। সারা বছর ধরেই তারা কাজ করেন, পরিবেশ কর্মীরা, পরিবেশবিদরা, সোমেনদা পরিবেশ প্রযুক্তিবিদ, সেই মানুষরা কাজ করেন, তারা চিন্তিত পরিবেশটা বদলে যাওয়া, আবহাওয়াটা বদলে যাওয়া নিয়ে। কিন্তু তাদের নামটা বারবার সামনে আসে কোন সময়টায়? কালী পুজোর সময়, শ্যামা পুজো, সেই সময়টায় শব্দ দূষণ নিয়ে প্রতিবাদে মুখর হন সোমেনদারা। ছট পুজোর সময় যাতে শহরের বিভিন্ন যে জলাশয়গুলো আছে সেই জলাশয়গুলো যাতে সেখানে যাতে দূষণ না হয় তার জন্য প্রতিবাদে। তুমি বলো আমরা যখন পুরনো গাড়ি নিয়ে যখন হয় 15 বছরের পুরনো গাড়ি, ওটা আমার সাবজেক্ট। আবার সামনে আসছে সেই বিষয়টা অবশ্যই। এবার আবার সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে রবীন্দ্র সরোবরের উপর হানা, সেই হানা নিয়েও তারা মুখর হয়েছেন। আমরা বেশি মুখর হয়েছি গাছ কাটা নিয়ে, পুকুর ভরাট নিয়ে, একদম খাল যেগুলো নষ্ট হয়ে গেছে সেইগুলো নিয়ে। একদম, যখন বইমেলা হতো ময়দানে সেই সময়ও আপনারা মুখর হয়েছেন এবং প্রতিবাদে প্রচুর সোচ্চার হয়েছেন আর কি। এই এত সোচ্চার হয়ে এত সরব হন কেন, এত প্রতিবাদী হতে ইচ্ছা করে কেন? কারণটা আমি জানি, আপনার মুখ থেকে শুনতে চাইছি। সেটা হচ্ছে আমরা যখন প্রোটেস্ট করি, ধরো এই সরোবরের ক্ষেত্রে আমরা প্রথমে কি করলাম, বিশ্ব পরিবেশ দিবসে খুব সুন্দর প্রশ্ন করেছে, কি করে আমরা এত প্রতিবাদী হতে পারি। বিশ্ব পরিবেশ দিবসে আমরা গাছ লাগালাম, বয়স্ক ভদ্রমহিলারা গাছ লাগালো, খুব ভালো ভালো গাছ, নিম গাছ, পলাশ গাছ এসব লাগালো ওই জায়গাটা, যে জায়গাটাতে প্রবলেম আছে। তো ইউনাইটেড নেশন আমাদের সমর্থন করলো যে কলকাতা একটা অন্যতম ভালো কাজ হয়েছে এবং আমরা সেদিন হিউম্যান চেঞ্জ করলাম, যে জমিটাকে রক্ষা করো। আমরা তখন জানতাম না এত সব হবে, জমিটাকে রক্ষা করো, হিউম্যান চেঞ্জ করলাম, জীব বৈচিত্র্যর আমরা ফটো তুললাম আর ভালো ভালো গাছ লাগালাম। তার 15 দিনের মাথায় আমরা জানতাম না সেই গাছগুলো একটা আত্মবাস, জেসিবি, এখন তো জেসিবি হয়েছে, জেসিবি দিয়ে কেটে দেওয়া হবে এবং ফকলিফট বলো, আত্মবাস বলো, ট্র্যাক্টরস বলো, সব এসে একদম মাটি ফাটি খুঁড়ে গর্ত করে গাছ ফেলে দিয়ে একাকার কাণ্ড করলো, যাকে বলা হচ্ছে, আমি বলতে পারছি যে রেপ করা হলো, একটা সবুজ মাঠকে রেপ করা হলো। তুমি দেখো আজকে বইমেলা আমরা যখন লক্ষ লক্ষ লোক যেতাম, পায়ে পায়ে ঘাস উঠে গেছিলো, তাতেই জজ বলেছিল ঘাস উঠে যাচ্ছে, এটা হবে না এখানে, অন্য জায়গায়। আর এখানে কি হলো, পায়ে পায়ে তো দূরের কথা, মেশিন দিয়ে ওটাকে তুলে ফেলা হলো প্রায় 6 ফুট। টপ সয়েলটা একবার নষ্ট হয়ে গেলে, তুমি সিঙ্গুরে জানো আজকে টাটা করতে গিয়ে যে টপ সয়েলটা নষ্ট হয়ে গেলে ওটা ফিরিয়ে আনা অনেক দুঃসাধ্য। সেখানে আমরা কোর্টে কেস করেছি, যদি এই টপ সয়েল ফিরে না আসে, এই রেস্টোরেশনের জন্য 50 লাখ আমরা ড্যামেজ ক্লেম করেছি। চাই না 50 লাখ, কোর্ট কি বলবে, আমরা যেটা আমরা নেবো না সেটা গভর্নমেন্ট পাবে, এনভায়রনমেন্টাল কম্পেনসেশন, যে আজকে খারাপ করে দেওয়া আছে। তো প্রতিবাদী মুখটা তুমি যেটা বললে সেটা হচ্ছে, প্রথমে আমরা গেলাম গাছ লাগাতে, হিউম্যান চেঞ্জ করতে, খুব সফট। তারপরে তো যখন দেখলাম ট্র্যাক্টর এসে গেল, তখন আমরা করলাম কি, ওখানে নামলাম, কে আমাদের কটা গাছ কেন নষ্ট হয়েছে। যখন আমরা সব সিনিয়র সিটিজেনরা নামলো, তার মধ্যে জজ, ব্যারিস্টার,
উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই আছে। তখন আমাদের পুলিশ বলল আপনারা মর্নিং ওয়াকাররা মাঠ থেকে বেরিয়ে আসুন। তখন আমরা বললাম এই কি, আমরা তো যারা গাছ কেটেছে তাদের আমি বিচার চাইছি, আর আমরা তো গাছ লাগিয়েছি। তো সেখানে পুলিশ বলল যে যারা গাছ লাগিয়েছে তাদেরকে পুলিশ বলল আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যাব। মহিলা পুলিশ এসে গেল, বিরাট কালো ভ্যান এসে গেল, বললো আপনারা যদি না বেরোন মানে আমরা নাকি পরিবেশগত অপরাধ করলাম। আর যারা গাছ কাটলো, গাছকে আমরা শুনেছি গাছ কাটা, এবারে লিখে দেখলাম গাছকে কবর দেওয়া হলো। একটা গাছ ফেলে দিয়ে, বড় গাছ এই গুঁড়ি, তার উপর মাটি ফেলে দিয়ে দেখা গেল কবর দিতে গিয়ে এত লম্বা গাছ তার মাথাটা বেরিয়ে আছে। তো আমরা সঙ্গে সঙ্গে অন দ্য ক্যামেরা আমরা কি করলাম, মাথাটা টানলাম, দেখলাম সবুজ মাথা, কবর দেওয়া হচ্ছে, তাকে তাড়াতাড়ি ঢেকে দেয়। পরের দিন মর্নিং ওয়াকাররা দিয়ে চেঁচামেচি করবে, ওটা রাত্রিরে করা হয়েছে। তো পরের দিন 5টার আগে গাছটাকে কবর দেওয়া হলো। তো আমরা বললাম যে দাফন করা হলো, দাফন করা হলো একটা গাছকে, আমরা এটা কোনোদিন শুনিনি, গাছ ওইভাবে ঢুকিয়ে দেওয়া যায়। তো আমরা তখন রেগে গেলাম। রেগে যাওয়ার পর আমরা তো যখন প্রতিবাদ জানাচ্ছি খুব বজ্রবুস্তি করে, আমরা যখন মিছিল করছি তখন কেএমডিএ বলল লেকের মধ্যে কোনো মিটিং মিছিল হবে না। তখন আমরা বললাম যে লেকের প্রবলেম, এটা পরিবেশ নিয়ে, এটা তো কোনো রাজনীতি মিছিল না। জলকে বাঁচানোর জন্যে, গাছ বাঁচানোর জন্যে, জীববৈচিত্র্য বাঁচানোর জন্যে, তাহলে কি আমরা ধর্মতলায় গিয়ে মিটিং করব? রবীন্দ্র সরোবরে মিটিং কি ধর্মতলা হবে? আর তাছাড়া তো এটা তো আমরা ইনকলাব জিন্দাবাদ করছি না, আমরা বলছি যে গাছকে কেটেছে তাদের শাস্তি দাও, এইভাবে রক্ষা করো, এইসব বলছি। তো যাই হোক, আমরা কোনোভাবেই রাজনীতির বিষয় তো যখনই ওটা একটা পোস্টার পড়ে গেল এইখানে সব হবে না, তখন বাধ্য হলাম আমরা রাস্তায় নামতে। তখন আমরা কোথায় গেলাম, রামকৃষ্ণ মিশন গোল পার্কের সামনে। তখন সিভিল সোসাইটি ওখানে জড়ো হলো। এবার সিভিল সোসাইটি যখন একটা হয়ে যায়, যখন একটা গণ আন্দোলন হয়, তোমার এই ক্যামেরার থ্রু দিয়ে এটাই বলতে চাই, তোমার মিডিয়ার থ্রু দিয়ে, যখন কোনো গণ আন্দোলন হয়, বিশেষ করে পরিবেশের ওপর যদি গণ আন্দোলন হয়, তখন আমরা পরিবেশবিদরা চাই প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ, মানে জাতি, ধর্ম, রাজনীতি, মত, দলমত সব নির্বিশেষে সবাই পাশে থাকুক, এবং আমরাও থাকবো। তখন হয়তো কেউ বলবে আপনি বিজেপির পাশে বসেছেন, আপনি বিজেপি হয়ে গেছেন, আপনি তৃণমূলের পাশে বসেছেন, আপনি তৃণমূল হয়ে গেছেন। আমরা কিছু মাইন্ড করি না, আমরা চাই যারা আমাকে সাপোর্ট করবে আমরা তাদের সাথে আছি। কারণ ইস্যুটা হচ্ছে মেন, যে হ্যাঁ ঠিক, এবং যে ইস্যুটা মেন, আজকে যদি সেই ইস্যুটাকে কেউ ভালোবাসে তাহলে আমি জানবো যে আমাদের পরিবেশকে সে ভালোবাসছে। দেখো, আমার যতই, তুমি আজকে আমার ইন্টারভিউ নিচ্ছ বলতে আমার খুব কষ্ট লাগছে, তুমি হয়তো দেখছো এটাই শেষ জেনারেশন, কারণ বাকি যে ফিউচার জেনারেশন দেখছো না, তারা কিন্তু এত মাথা ঘামায় না, তারা ভুল করবেন না, তারা মাথা ঘামায়। আমি একদম শুরুতেই বলেছিলাম, তারা ফেসবুকে, টুইটারে কিংবা ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেয়, গাছ লাগানো হচ্ছে, দুটো হাত, একটা গাছ, তার নিচে একটা পৃথিবী, সুন্দর করে সুপারইম্পোজ করে একটা সুন্দর একটা ফটোশপ করে ছবি টবি দেওয়া হয়। কিন্তু ওই যে দিবসগুলি পালিত হয়, শপথগুলি নয়। আমি বারবার বহুবার আপনার সঙ্গে সম্মুখীন, ওটাকে কি বলে জানো, তুমি যেটা বলছো ওটাকে কি বলে জানো, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি বারবার আপনার সঙ্গে শুধুমাত্র নয়, অনেক পরিবেশবিদ, তাদের সঙ্গে আমরা বিভিন্ন অনুষ্ঠান, হাই নিউজ অন্তত বলা যেতে পারে, এটা বছর ভোর করে থাকে, এবং বছর ভোর আমরা করেওছি বহুবার, শুধুমাত্র 5ই জুন কিংবা ওই শ্যামা পুজো, কালী পুজোর সময় নয়। কিন্তু আপনি যে কথাটা বললেন তার সূত্র ধরে আমি এটা বলছি, পরবর্তী প্রজন্মের মধ্যে কি আপনারা চালিয়ে দিতে পারছেন না? কারণ আমি যে মুখগুলোকে দেখছি, সেই মুখগুলো সবাই মোটামুটিভাবে অ্যাবাভ 40, অ্যাবাভ 45 এই রকম বয়সের মানুষজন, তারাই কিন্তু ভাবিত, যারা মর্নিং ওয়াকার বা ইভিনিং ওয়াকার তারাই ভাবিত। কিন্তু এই যে এআই সমৃদ্ধ নতুন প্রজন্ম, তাদের মধ্যে কি চালিয়ে দিতে পারছেন না এখনো পর্যন্ত এই ভাবনাগুলো? দেখো, আমি চিন্তা করিনি তা নয়, এটা নিয়ে আমি নিজস্ব একটা গবেষণা করেছি। সেটা হচ্ছে যাদের বয়স 80 বছর পেরিয়ে গেছে, তাদের শেষ কটা দিন আছে, দে আর নকিং দ্য ডোর। তারা চাইবে আমরা কি করে সুস্থভাবে অক্সিজেন নেব। তারা এরকম প্রচুর লোক আছে, বোধহয় 200 লোক আছে আমি দেখেছি আমার, যাদের 90 বছরের টাচ করেছে, সুপার সিনিয়র সিটিজেন, 80 থেকে 90 লেখে যায় এবং খুব সোজা হয়ে হাঁটে, অক্সিজেন নেয়। আর অক্সিজেন মানে ক্যানে না, ওটা ফ্রিতে যে অক্সিজেন। হ্যাঁ, এবার যারা সিনিয়র সিটিজেন আছে 60-70 বছর, তারাও লেকটাকে খুব ভালোবাসে। আর ইয়াং যারা যায়, তারা লেকে দৌড়াতে যায়, জগিং করতে যায়, এটা
সেটাও খুব কম, কারণ সারা দিন ধরো কম্পিউটারে কাজ করছে, একটু রাত্রে ফিরলো, মর্নিংয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য, রিফ্রেশ হওয়ার জন্য। তো এই যে ইয়াং জেনারেশন এত বেশি তাদের কাজের চাপে জর্জরিত, বা তাদের মাইন্ডটাকে এমনভাবে তারা স্টাক আপ করে ফেলেছে কাজের মধ্যে, কেরিয়ার ওরিয়েন্টেড, তারা কিন্তু যতক্ষণ না তাদের বয়স হচ্ছে এই 50 বছর বা 60 বছর, ততক্ষণ বুঝতে পারবে না কি ক্ষতি হচ্ছে। কিন্তু তখন ইট ইজ টু লেট। কারণ আমরা জানি 2050 সালের মধ্যে এই কলকাতা বেশ কিছু অংশ জলের তলায় চলে যাবে। কারণ বঙ্গোপসাগর, যত সাগর আছে তার মধ্যে বঙ্গোপসাগরের জল যে হারে বাড়ছে, হ্যাঁ, এবং জলস্তর যেভাবে বাড়ছে, তাতে সুন্দরবন ডুবে যাবে। সুন্দরবন যদি ডুবে যায়, সুন্দরবনটা হচ্ছে আমাদের ছাতা, তো আমাদের ছাতা যদি ডুবে যায় তাহলে আমাদের জলও, আমরা কলকাতাটাও ডুবে যাবে। কলকাতার বিস্তীর্ণ সাউথ 24 পরগনা বলো, নর্থ 24 পরগনা বলো, এটা জলের তলায় চলে যাবে 2050-এর মধ্যে। এটা আমরা বলছি না, আমরা যেহেতু এখানে আছি বলছি, কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যানেট অফ ক্লাইমেট চেঞ্জ IPCC তারা বলছে। আরেকটা হবে, মাত্র 26 বছর। আরেকটা হচ্ছে আমাদের এই যে গঙ্গা, এখানে অলরেডি টাক পড়তে আরম্ভ করছে, বালুচর বেরিয়ে যাচ্ছে, এবং এই যে তুমি বালি চুরির গল্প শুনছো, কয়লা চুরির গল্প শুনছো, এই যে বালি যে চুরি হয় তাতে কি যে নদীর গতিপথটা পাল্টে যায়, নদী এদিক থেকে ওদিক চলে যায়, নদীটা বুঝে যায়। এবার যে আমরা যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি না করতে পারি, আমরা যদি খুব মনে করো শর্ট টার্ম চিন্তা করি, আমরা ময়লাগুলো খালের জলে ফেলছি। তারপর আমাদের মোদিজি এত চেঁচাচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান আগে ছিল, এখন গঙ্গা বাঁচাও, অনেক কিছু হচ্ছে, কিন্তু দেখছি যে এত বছর হয়ে গেল আমাদের, দেখো গঙ্গাটা সেই ইউপি, বিহার এইখান থেকে পলিউট হতে হতে লাগছে। মানে উত্তর এ থেকে তোমার ধরো যমুনোত্রী, গঙ্গোত্রী থেকে আস্তে আস্তে যত ভেতরে ঢুকছে, তখন বিহারের পর থেকে তারপর আমাদের বেঙ্গল ঢুকছে, দিয়ে আমরা একদম শেষের দিকে আছি, তো পলিউট হতে। এবার আমরা শেষের দিকেও আমরা নোংরা করছি, যত ধরো সুয়ারেজ লাইন গঙ্গাতে পড়ছে, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। এবার ওই গঙ্গার জল কিন্তু আমরা ফিল্টার হয়ে আমরা পান করছি, যেটা আসছে, এবং সেইখানে যেভাবে ফিল্ট্রেশন প্রসেস, একটা বাইরের দেশের 27 রকম ফিল্ট্রেশন হয়, আমাদের গঙ্গাটা এত নোংরা হয়ে গেছে আর 17 রকমভাবে আমরা ফিল্ট্রেশন করি। শুধু তো ক্লোরিন দিয়ে ফিল্টার হয় না, আরও করতে হয়। তো তাতেও কিন্তু আমাদের জলটা যদি টেস্ট করে, যদি কেউ বাইরের কোনো সায়েন্টিস্ট টেস্ট করে, বলবে এখনও দূষণ আছে। তো আমাদের জলে দূষণ আছে, বাতাসে দূষণ আছে, শব্দ তো একটা ট্যুরিস্ট যদি আসে, এত শব্দ, আমরা ধরো এই বড় রাস্তার উপর বাড়ি, চারদিক বন্ধ করে রেখেছি, তো ফ্রেশ এয়ারও তো দরকার। তাতেও ক্যামেরায় বোধহয় আওয়াজগুলো আসছে। আচ্ছা, এবার ধরো আমরা যে এসি চালাচ্ছি, এত বেশি একটা বুমেরাং হয়ে গেছে, মানে গরম থেকে বাঁচতে এসি চালাচ্ছি, তার যে এটা বাতাসটাকে দূষিত করছে, বাইরেটা। রাস্তায় যারা গাড়ি চালাচ্ছে, আজকাল লোকে কি হচ্ছে, আজকাল লোকের না সহিষ্ণুতা কমে যাচ্ছে, টলারেন্স ক্যাপাসিটি কমে যাচ্ছে। রাস্তায় যে ধরো 2 মিনিট ধরো ওয়েট করতে হবে, 60 সেকেন্ড কি 120 সেকেন্ড এক একটা জায়গায়, তো সেইখানে তারা এসিটা বন্ধ করছে না, এসিটা চলছে। গাড়ি যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় এসি চলে, আজ গাড়ি যেতে যেতে যতবার গিয়ার, ক্লাচ, ব্রেক চেঞ্জ হবে, তত বেশি পলিউশন হবে। এসব তো হচ্ছে। তার ফলে আমাদের দেখা যাচ্ছে যে কলকাতাটা আস্তে আস্তে গ্যাস চেম্বারে রূপান্তরিত হচ্ছে। কেন? একটা ন্যারো রোড স্পেসের মধ্যে হাই রাইজ বিল্ডিং, তারপর গরম দেখো, কলকাতা এখন 40 তো কিছু না, 40-এর ওপরেই থাকছে গরম। হ্যাঁ, আমাদের যদি 50-ও যায় কোনো আমাদের অসুবিধা নেই। এই গরমটা কি হচ্ছে, সকালে যে শুরু হচ্ছে, রাত্রি 10টার আগে কমছে না। রাত্রি 10টায় দেখবেন যে তাও হয়তো 40 ডিগ্রি হয়ে আছে বা 38 আছে, এবং আমরা ফিল করছি অনেক বেশি, আরও 5 ডিগ্রি বেশি ফিল করছি। কেন? ওই যে গরমটা রিটেন করছে, যে কাঁচের জানলা, মেটালের দরজা জানলা, এবং এখন রাস্তার যে পিচ, অ্যাসফল্ট, বিটুমেন, ওই যে জমা হয়ে আছে এবং বেরোতে পারছে না হাওয়াটা, তাতে আরও 4-5 ডিগ্রি বেড়ে যাচ্ছে। তাহলে রিয়েল ফিল আমার 40 থাকলে আমরা ফিল করছি 45-46 এরকম ফিল করছি। তো এটা তো গেল আমাদের টেম্পারেচার রাইজ। তারপর আমাদের জলস্তর বাড়ছে, কলকাতা ডুবে যাবে। তারপরেও যদি আমরা একটা সামান্য ব্যাপার নিয়ে বলি যে তোমরা লেকের ফুসফুসটাকে বাঁচাও, সেটাকেও গিয়ে যদি কেস করতে হয়, কোথায় কোথায় কেস করতে হচ্ছে দেখো, হাইকোর্টে কেস করতে হচ্ছে, জাতীয় পরিবেশ। এবার তুমি যদি জিজ্ঞেস করো
তোমার যদি কিউরিসিটিতে আপনারা এত টাকা পাচ্ছেন করতে কি মানে এরপর তো সুপ্রিম কোর্টে যেতে হবে। তুমি দেখো, তোমায় কেউ বললে বিশ্বাস করবে না, বলতে চাই সবাইকে, লেকে এমন লোক আছে না যারা লেককে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তারা বলছে আমাদের তো অক্সিজেন কেনার জন্য টাকা লাগছে না, তারা এই যে ফ্রিতে অক্সিজেন পাচ্ছে, বলছে আমরা লেকের জন্য কিছু করব। আমাকে বলছে যে আপনার কি খরচা বলুন, আমি সুপ্রিম কোর্টের অর্ডারটা এটা খরচাটা আমি দেবো। কেউ বলছে আমি জাতীয় পরিবেশ আদালতে করে। মানে চিন্তা করতে পারো যারা লেককে কত ভালোবাসে, নিজের বাড়ির মতন তারা ভালোবাসে। এটাই একমাত্র পজিটিভ জায়গা মনে হচ্ছে, কারণ কলকাতাকে বা আমাদের পরিবেশকে যারা শুধুমাত্র পয়সা রোজগারের জন্য ব্যবহার করেন তারা নন, তারাই শুধু নন, কেউ কেউ এই পরিবেশকে ভালোবেসেও এগিয়ে আসছেন। সেটাই বোধহয় সবচাইতে মানে এই পলিউশনের মধ্যেও বোধহয় সবচাইতে ভালো লাগার বিষয় একটা। শান্তম, শোনো, তুমি তো জানো, তুমি তো বহুদিন আমার সাথে ছিলে। দেখো, আমি চাকরি করেছি জীবনে, আমি অনেক দেশ ঘুরেছি, আমি অনেক রোজগার করেছি, তো আমার তো দেবার কিছু আছে। আমি যে পৃথিবী থেকে, যে প্ল্যানেট থেকে, যে জায়গা থেকে নিয়েছি, তো আমাকে তো দিতে হবে, খালি তো আমি নিয়ে গেলে হবে না। তো যেমন পাপও হয়, লোকে পুণ্য করে। হ্যাঁ, তো আমরা এখন পরিবেশ যেটা না থাকলে রাজনীতিও থাকবে না, ধর্মও থাকবে না, হ্যাঁ, আমাদের দল বল কিছুই থাকবে না। সেই পরিবেশটার জন্য আমরা, হ্যাঁ, আমরাই তো থাকবো না। আজকে ধরো যত অ্যালজাইমার হয়ে যাচ্ছে, লোকে ভুলে যাচ্ছে, নাও উইক হয়ে যাচ্ছে, লোকে খিটখিটে হয়ে যাচ্ছে, লোকে জোরে কথা বলছে, মানে এত তার জোরে কথা বলতে বলতে সারাদিন এমন হয়ে গেছে বাড়িতেও জোরে কথা বলছে। এবার তুমি টেলিফোনে জোরে কথা বলছে, তারপরে তুমি দেখো লোকের সর্দি কাশি চট করে যাচ্ছে না, কারণ এই লাং ইনফেকশন হয়ে যাচ্ছে। এবং সবথেকে যেটা হচ্ছে, স্কিনে পর্যন্ত তাদের অ্যালার্জি হয়ে যাচ্ছে। আজকে মানুষ বাঁচবে কী করে? মানে একটা কথা ছিল না যে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, সুকান্ত। এবং সবথেকে বলছি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটাই কথা বলতে চাই, যে সুস্থ বাতাস আমাদের জন্মগত অধিকার। আমাদের অধিকার যদি কেউ কেড়ে নেয়, সেটাকে তো লড়াই করতে হবে, সেটা তো ঘরে বসে হবে না, সে রাস্তায় নামতে হবে, কোর্টে যেতে হবে, সব কিছু করতে হবে। আমি ওইভাবে প্রতিবাদী হয়ে গেছি। হ্যাঁ, আসলে যদি এই লড়াইটা না হতো, যদি আমাদের লেকটা ঠিক থাকতো, তাহলে আমিও একটু ঘোরাঘুরি করতে পারতাম। আমি এখন সকালবেলায় লেকে গিয়ে না খালি চিন্তা করি লেকের মর্নিং ওয়াকারদের নিয়ে, কাল কি করব, পরশু কি করব, আমার আর রাউন্ড দেওয়া হয় না লেকে। এটাই সোমেনদার কথার সূত্র ধরে, ডক্টর সোমেন্দ্রমোহন ঘোষের কথার সূত্র ধরে এরকম বলতে পারি যে আমাদের অধিকার আছে এই পৃথিবীর মাটিতে। পৃথিবী তো আমাদের মা, আমাদের পেলে পুষে বড় করছেন তিনি। বৃদ্ধ হব, তারপর সেই মাটিতেই মিশে যাব এক সময়। জল যাবে সেই জলাধারে, তেজ যাবে সেই বৈশ্যানরে, আর রন্ধ্রগত বায়ু আমার মিশবে মহাসমীরণে। সেই পৃথিবী, সেই প্রকৃতি, তাকে রক্ষা করাটাও আমাদেরই দায়িত্ব। তিনি বৃদ্ধ হচ্ছেন, সেই বৃদ্ধা মাকে রক্ষা করাটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমরা যদি পিছিয়ে আসি, তাহলে সেটা হবে মহাপাপ। আর সেই মহাপাপ যাতে না হয়, তার জন্যই চেষ্টা করছেন ডক্টর সোমেন্দ্রমোহন ঘোষ এবং আরও অনেকে, বহু মানুষ এই উদ্যোগে এগিয়ে এসেছেন। যে উদ্যোগে একটা সমীক্ষা কয়েকদিন আগে পড়ছিলাম যে আগামী 100 কোটি বছরের মধ্যে পৃথিবী থেকে অক্সিজেন উধাও হয়ে যাবে। তার কারণটা কি? অক্সিজেন ফুরিয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে, অক্সিজেনের সিলিন্ডার শেষ পৃথিবীর। আর তখন মানুষ হয় থাকবে না, নয়তো অন্য কোনো জীব আসবে, অন্য কোনো জায়গায় থাকতে হবে, নয়তো অন্য কোনো জীব কঙ্কার করবে মানুষের ওপর, অধিকার করে নেবে এই পৃথিবীকে, যাদের অক্সিজেনের দরকার পড়ে না। কিন্তু এই পৃথিবী তখন কেমন থাকবে আমরা জানি না। আমরা 100 কোটি বছর বাঁচবো না, কিন্তু পরবর্তী মানুষের জন্য সুকান্ত ভট্টাচার্যের লাইন কটা ধার করেই বলি, সোমেনদার কথা মতো, পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। সেই অঙ্গীকারটাকে নিতে পারছি আমরা? সেই প্রশ্নটা রেখে আজকের আলোচনা শেষ করতে হবে। অনেক ধন্যবাদ সোমেনদা আমাদের সময় দেওয়ার জন্য। আর সোমেনদাদের যে লড়াই, ডক্টর সোমেন্দ্রমোহন ঘোষ এবং অন্যান্য পরিবেশ প্রেমীরা মিলে যে লড়াইটা লড়ছেন, সেই লড়াইয়ের খবর অবশ্যই আপনারা পাবেন। সেই খবর পাবেন অবশ্যই, দেব অবশ্যই আমরা। আজকের মুখোমুখি এই পর্যন্তই। ক্যামেরায় গুঞ্জন সাহার সঙ্গে শান্তম চক্রবর্তী, কলকাতা।